দৃষ্টিতে চট্টগ্রাম সিটি রাতপোহালী নগর পিতা নির্বাচনের ভোট ৪০০-র বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার আশ্বাস ইসির। বন্দরনগরের গলার কাটা জলাবদ্ধতা এবারও নিরসনের আশায় ভোটাররা, প্রতিশ্রুতি বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, থানার ওসি সহ ১৫ পুলিশ সদস্য, ২ সাংবাদিক আহত। রাজশাহী রাজনীতিতে ত্রিপক্ষীয় দ্বন্দ্ব, মুখোমুখি মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান ও এক এমপি বিষোদ্গার করছেন প্রকাশ্যেই। দেশে আজ থেকে শুরু টিকাদান, প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল। ৭ ফেব্রুয়ারি থেকে গণপ্রয়োগ, চুক্তির সব ভ্যাকসিন দ্রুত পাঠাবে ভারত। ফেব্রুয়ারির শুরুতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, যৌক্তিক মনে করেন শিক্ষাবিদরা। এইচএসসির অটোপাস সংশোধিত আইনের গেজেট প্রকাশ। এবং ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ব্যাপক বিক্ষোভ, দিল্লির লাল কেল্লা রণক্ষেত্র, নিহত ১, পুলিশ সহ আহত অনেক, যোগাযোগ ব্যাহত। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। রাতপোহালী চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট শেষ হচ্ছে, অধীর অপেক্ষার পালা। ভোটের জন্য প্রস্তুত ৭৩৫ কেন্দ্র, তবে এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০০-র বেশি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তার মোড়কে পুরো নগরী। আবারও নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার আশ্বাস দিলেন রিটার্নিং কর্মকর্তা। মেহেদী হাসানের ছবিতে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। টানা ১৭ দিনের জমজমাট প্রচার প্রচারণা শেষে নগরবাসীর রায় নিতেই চট্টগ্রামের জিমনেশিয়ামে এই আয়োজন। মঙ্গলবার সকাল থেকেই ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় নগরীর কেন্দ্রগুলোতে। নগরীর ১৯,৩৮,০০০ ভোটার ভোট প্রদান করবেন ৭৩৫টি ভোট কেন্দ্রে। ৪১টি ওয়ার্ডের ৬১৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আমরা পুরো সিটিকে নিরাপত্তার চাদরে আমরা আবৃত করেছি। এদিকে ভোটকে ঘিরে নগরীতে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের কথা জানান সিএমপি কমিশনার। প্রতিটি ওয়ার্ডে আমরা 2টি করে মোবাইল টহল পুলিশ রাখছি, প্রতিটি থানায় 1টি করে স্ট্রাইকিং পুলিশ রাখছি, প্রতিটি ডিভিশনাল জোনাল ডিসির আওতায় একটি সাব কন্ট্রোল রুমে আমরা স্ট্রাইকিং ফোর্স রেখেছি। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটির পূর্ণাঙ্গ ইভিএম পদ্ধতির ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং ভালো সিস্টেম, এই সিস্টেমটা জনগণ গ্রহণ করছে। ইভিএম এর ভোট গণনাটা ভালোই, কিন্তু একটু স্লো আর কি। ইভিএম সম্বন্ধে সবাই এখনো কি নেই, আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। এদিকে নির্বাচনে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগ করলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী। আমি মনে করি যে এখানে অনেক সন্ত্রাসী রয়েছে, অনেক অস্ত্রবাজ রয়েছে, যারা ভোট ডাকাতি করতে পারে, ভোট দখল করতে পারে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন। বিএনপি প্রার্থীরা যে অভিযোগ করছে এগুলো ভিত্তিহীন। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। নগরী জুড়ে শিথিল করা হয়েছে গণপরিবহন চলাচল। থাকছে 25 প্লাটুন বিজিবি ও 41টি র্যাবের টহল টিম। প্রচারণার উত্তাপ শেষে প্রথমবারের মতো সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত পুরো চট্টগ্রাম। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আর টহলে নিরাপত্তার মোড়কে ঢেকে দেওয়া হয়েছে শহর। শেষ মুহূর্তে এসে নির্বিঘ্নে ভোট প্রদানে ভোটারদেরও আশ্বস্ত করলেন রিটার্নিং কর্মকর্তা। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে এখন চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, স্বাগত আপনাকে। জায়েদ, এই মুহূর্তে দিনভর নগরের ভোট চিত্র দেখেছেন, রাতপোহালী নির্বাচন, কমিশন ভালো ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। সার্বিক অবস্থা কি দেখছেন একেবারে এই প্রথম প্রহরে? ধন্যবাদ রাশেদ ইমাম। রাতপোহালী ভোট আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে এই যে গভীর রাতে চট্টগ্রাম শহর কিন্তু অনেকটাই শান্ত, নীরব। তারপরও কয়েকটি জায়গা থেকে কিন্তু আমরা সংঘর্ষের খবর পাচ্ছি। আমাদের কাছে
বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো বেশ কিছু সংঘর্ষের খবর আসছে, গ্রেপ্তারের খবর আসছে, ভাঙচুরের খবর আসছে। যেমন সর্বশেষ খবর যে কয়েকটি আমাদের হাতে এসেছে, পাথরঘাটা এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর আমাদের কাছে আছে। কিছুক্ষণ আগে চট্টগ্রামের 34 নম্বর ওয়ার্ড হালি শহরের চৌধুরী বাজার এলাকায় আওয়ামী লীগের 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 6 জন, আটক হয়েছেন 2 জন। পাহাড়তলী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 8 জন, আটক হয়েছে 4 জন। তো এই ঘটনাগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও তাৎক্ষণিক অ্যাকশনে যাচ্ছে এবং আটকের ঘটনা ঘটেছে। গত 8 জানুয়ারি থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে চট্টগ্রামে, সেটি শেষ হলো 25 জানুয়ারি। 26 জানুয়ারি দিনটি একেবারেই শান্ত ছিল, চট্টগ্রামে কোনো ধরনের প্রচারণা ছিল না, শুধুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটোছুটি, কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সামগ্রী, ইভিএম মেশিন সহ অন্য সামগ্রীগুলো পৌঁছে দেয়া, পোলিং অফিসার, নির্বাচনী এজেন্ট যারা আছেন তাদের তালিকা, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তারা ভোট কেন্দ্রে গেছেন। তো ভোট কেন্দ্রগুলো এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন, 8,000-এর বেশি পুলিশ সদস্য এই নির্বাচনে নিরাপত্তা বিধান করবেন। তার সাথে 25 প্লাটুন বিজিবি সদস্য আছেন, র্যাব আনসারের সদস্যরা আছেন, আর নৌ পুলিশ নৌপথগুলোতে টহল দিচ্ছে। তো এইভাবে চট্টগ্রামের নিরাপত্তা বিধান করা হচ্ছে। তো জনগণ, চট্টগ্রামের ভোটার 20 লাখের মতো ভোটার, তারা প্রত্যাশা করছেন একটি সুন্দর পরিবেশে ভোট দেবেন। কিন্তু এইখানে যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে সরকারের দলীয় দল অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হয়েছে, সমর্থন দেওয়া হয়েছে, একই সঙ্গে সেখানে কিন্তু সরকার দল করেন এমন লোকজন বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, যেটি সবচেয়ে শঙ্কার বিষয় ছিল এবং যেটিকে কেন্দ্র করে হয়তো এখানে পরিবেশ উত্তপ্ত হতে পারে। এবং এরই মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি দুর্ঘটনা বা সংঘর্ষের খবর কিন্তু আমরা পেয়েছি। এর আগে নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্যন্ত কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, 2টি প্রাণহানির ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন। এমন পরিস্থিতির মধ্য দিয়ে এবং শেষ দিন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী এর পক্ষে সংবাদ সম্মেলনে বলা হয়েছে নির্বাচন নিয়ে তারাও শঙ্কিত, এখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির প্রার্থীর পক্ষ থেকে কিন্তু টানা অভিযোগ করা হচ্ছিল যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তো এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের পর এখন একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আর কয়েক ঘন্টা পরেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে বিকেল 4টায়। ইভিএমে সবকটি কেন্দ্রে 735টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তার মধ্যে 410টিকেই কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবং একটি বিষয় যেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো বলা হচ্ছে, সেগুলোতে কিন্তু আমরা যেটি খোঁজ নিয়েছি 4 জন পুলিশ সদস্য থাকবেন, 12 জন আনসার সদস্য থাকবেন, সেটি কিন্তু ঝুঁকির তুলনায় অনেকটাই অপ্রতুল। আরেকটি বিষয় যেটি নগরে মানুষের মধ্যে বেশি কথা হচ্ছে, যারা কর্মজীবী আছেন তাদের মধ্যে যান চলাচল সীমিত করা হয়েছে, কিন্তু অফিসগুলোতে কোনো ধরনের ছুটি দেওয়া হয়নি সিটি কর্পোরেশন এলাকায়। সেখানে একটি বড় ভোগান্তিতে কিন্তু কালকে তারা পড়বেন, যাদের দৈনিক নিমিত্ত হাজিরার নিমিত্তে যারা উপার্জন পান তাদের ক্ষেত্রে। তো এরকম নানা বিষয় নিয়ে সব কিছু মিলিয়ে চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন এসেছে। 27 জানুয়ারি এখন চলছে, 8টার সময় ভোট গ্রহণ শুরু হবে, 4টা পর্যন্ত চলবে। সুন্দর পরিবেশে একটি ভোট অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশায় আছেন চট্টগ্রাম মহানগরের 70 লাখ বাসিন্দা এবং তার মধ্য থেকে 20 লাখ ভোটার। রাশেদ ইমাম। শেজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। প্রত্যাশা করছি দিনের আলো ফোটার পরে আপনি এবং আমাদের বাকি সহকর্মীদের কাছ থেকে আমরা নির্বাচনের পুরো চিত্রটি দর্শকদের দেখাতে পারব। দর্শক, আমাদের সহকর্মী শেখ জায়েদ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন এই সময়ে আসলে নির্বাচনী শহরের চিত্র এবং তার বিস্তারিত তুলে ধরছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে বলে আশা নির্বাচন কমিশনের। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর গণমাধ্যমকে বলেন, শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সহ 60 ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এদিকে সন্ধ্যায় রাজশাহীর বর্তমান বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার সবটুকু সেখানে নেওয়া আছে এবং বাইরে থেকে যাতে কোনো যারা ওই এলাকার ভোটার না বা
ভোট কেন্দ্রে এসে গন্ডগোল করতে পারে, এই ধরনের কাজ যাতে না করতে পারে, এই জন্য ওখানে শহরে ঢোকার যে পথগুলো আছে সেখানেও পুলিশই থাকবে, পাহারা থাকবে, যাতে কোনো ভোটার ছাড়া অন্য কোনো লোক যেন ভোট কেন্দ্রে এসে কোনো গন্ডগোল করতে না পারে, বা ভোট কেন্দ্রের বাইরেও যাতে কোনো রকম আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন সৃষ্টি করতে না পারে। চট্টগ্রাম সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির 1000 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে এক দোয়া মাহফিলের আয়োজনে তিনি এই অভিযোগ করেন। চট্টগ্রামে নির্বাচন হচ্ছে, ধানের শীষ করছে, 69 জন বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলো কেন? আমাদের প্রার্থী ডাক্তার সাদাত নিজে স্টেটমেন্ট দিয়েছে 49 জন নাই, তুলে নিয়ে যাওয়া হয়েছে আগে, আর 20 জনের লিস্ট তাদেরকে খোঁজা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। কেন? কই আওয়ামী লীগের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি। কই প্রধান নির্বাচন কমিশনার নিজের আত্মা বিক্রি করেছেন, শেখ হাসিনার পা চাটছেন জিভ দিয়ে, আপনার লজ্জা করে না? চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না। মঙ্গলবার সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রত্যেকটি নির্বাচনে দেখা যায় তারা হেরে যাওয়ার আগেই এই সকল অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার পথ অবারিত করে। আসলে বাস্তবে বিএনপি রাজপথে নামার যেমন সক্ষমতা হারিয়েছে, তেমনি ভোটের মাঠে টিকে থাকার ক্ষমতাও, মনোবল তারা হারিয়েছে। চট্টগ্রামের সবচেয়ে বড় নাগরিক সমস্যা জলাবদ্ধতা। খাল ও ফুটপাত অবৈধ দখল, যানজট, বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যারও সমাধান চান নগরবাসী। নির্বাচনের সময় সমাধানের প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন নিয়ে হতাশই থাকতে হয় ভোটারদের। এবারও পেয়েছেন প্রতিশ্রুতি, আবারও আশা নিয়ে ভোট উৎসব করবেন তারা। আরও জানাচ্ছেন শেখ জায়েদ। চট্টগ্রাম মহানগর প্রায় 70 লাখ মানুষের বসবাস কর্ণফুলী তীরের এই শহরে। পাহাড়, নদী, সমুদ্রের শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। দীর্ঘদিনের আরও সমস্যা যানজট, অপরিকল্পিত নগরায়ন, মশার উৎপাত, খাল ও ফুটপাত দখল। প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা, দ্বিতীয় সমস্যা হলো ফুটপাতের সমস্যা, তৃতীয় সমস্যা হলো যানজট নিরসন করা। যখন তখন রাস্তা কেটে ফেলে, এটার সমাধান করে না এবং এটা করলে এবং ঠিক করে না অনেক দিন ধরে। মেয়র আসেন, মেয়র যান, কিন্তু বন্দর নগরের সমস্যা রয়ে যায়। এমন বাস্তবতায় আবারও নগরপিতা নির্বাচনের ভোট, আবারও প্রতিশ্রুতি প্রার্থীদের। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্লাবন থেকে নগরের সুরক্ষায় গুরুত্ব দেওয়া, সকল খাল উদ্ধারপূর্বক খনন করে তা পানি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে নতুন মেয়রকে কাজ করার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেহেতু স্বাস্থ্য এবং শিক্ষা এই দুইটা বিষয়কে তারা অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করে এবং তার গুণগত মান ধরে রাখার জন্য মেয়রকে প্রস্তুত থাকতে হবে। বন্দর নগরীতে আবারও ভোট উৎসব, নানা নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেন প্রার্থীরা। নির্বাচিত হওয়ার পর এই সমস্যাগুলো সমাধানে তারা সচেষ্ট থাকবেন, সেই প্রত্যাশায় আছেন ভোটাররা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে এক স্বতন্ত্র প্রার্থীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানার ওসি, পুলিশ, সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হন আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় সোহেলের ওপর হামলা চালান আওয়ামী লীগ সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ করে পুলিশ। দুপক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন সহ আহত হন 15 পুলিশ সদস্য ও 2 জন সাংবাদিক। স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর সমর্থকদের এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তার সমর্থকদের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলার ঘটনায় আসলে
পুলিশের প্রায় 8-10 জনের মতো সদস্য আহত হয়। তা আমি আমার যুবকজনকে বললাম যে দেখো তোমরা কিছুটা এড়াই থাকো, প্রশাসনকে অবহিত করো, কারণ আমার একটি ভয় হয়ে যে ওরা নিজেদের গায়ে নিজের একটা কোপ দিয়ে আসর দিয়ে কারণ আমাদেরকে বিপদে ফেলায়। প্রচার প্রচারণায় বের হওয়ার পরে আমার ভাইকে কলেজের গেট পার হওয়ার পরে সেখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে সহ এবং অনেক লোককে সেখানে রক্তাক্ত করা হয়েছে। রাজশাহীর রাজনীতিতে হঠাৎই মুখোমুখি 3 নেতা, একজন আরেকজনের বিরুদ্ধে করছেন বিষোদগার। এতদিন কথার মধ্যে সীমাবদ্ধ ছিল ঘটনা, তবে এবার বহিষ্কার পর্যন্ত গেছে তাদের তিক্ততা। শীর্ষ 3 পদের 3 নেতার এমন অবস্থানে জটিল হচ্ছে পরিস্থিতি। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হঠাৎই চির ধরেছে তাদের সম্পর্কে। মোহাম্মদ আলী সরকারের বিরুদ্ধে এখন প্রকাশ্যে মাঠে বন্ধু ফজল হোসেন বাদশাহ। শুধু বাদশাহ নন, কেন্দ্রীয় শহীদ মিনার ইস্যুতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। যে জায়গাটা আমরা খালি করে দিলাম কষ্ট করে, সেইটা এখন ওখানে সুপার মল করা হবে। আমি বলতে চাই আর সুপার মল করা যাবে না। জেলা পরিষদের চেয়ারম্যান তালবাহানা করতে করতে প্রায় 2 বছর কালক্ষেপণ করে দিলেন। চেয়ারম্যান সাহেব তার সদিচ্ছার অনেক অভাব আছে। শুধু বিরুদ্ধে অবস্থান নন, এবার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে মোহাম্মদ আলী সরকারকে বাদ দেওয়ার সুপারিশ করেছে নগর আওয়ামী লীগ। শুরু থেকেই তিনি বঙ্গবন্ধুর মোরাল এবং শহীদ মিনার নির্মাণ করার কাজে তিনি বাধাগ্রস্ত করে আসছেন, যেটি বঙ্গবন্ধুর মোরালটাও 1 বছর আগেই হয়ে যেত। জেলা পরিষদের চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন বঙ্গবন্ধুর মুরাল নির্মাণের কাজ চলছে, যার উদ্বোধন করেছিলেন মেয়র। শহীদ মিনার নিয়েও কোনো বিরোধিতা করছেন না। আওয়ামী লীগকে নিয়ে একটি পক্ষ চক্রান্ত করছে। বাংলাদেশ আওয়ামী লীগ খুব কষ্ট করে সৃষ্টি হয়েছে, কষ্ট করে দাঁড়িয়েছে। এইভাবে একটা আওয়ামী লীগকে বা এই আওয়ামী লীগকে এভাবে ধ্বংস করার কিছু লোক, চক্রান্তকারী লোক ঢুকে আওয়ামী লীগ ধ্বংস করার যে প্রক্রিয়া শুরু করেছে এটা অতি শত বন্ধ করা হোক। একদিকে লিটন বাদশাহ, অন্যদিকে মোহাম্মদ আলী সরকার। এই বিরোধ এখন কোথায় গিয়ে থামে তার অপেক্ষাই কর্মীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে ভ্যাকসিনের খবর। দেশে করোনা ভাইরাসের টিকা প্রয়োগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথম টিকা নেবেন একজন নার্স। এরই মধ্যে টিকা দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি মিলেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে কিনে আনা ভারতের সেরামে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা মঙ্গলবার মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের টিকা দেখানো হয়। সোমবার 50 লাখ টিকা ঢাকা পৌঁছানোর পর নিয়ে যাওয়া হয় টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যার হাউসে। সেখান থেকে প্রতিটি লটের নমুনা পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়। টিকা পরীক্ষা নিরীক্ষা করে প্রথম চালানের 50 লাখ ডোজ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন। বুধবার এই টিকা দিয়েই শুরু হবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। 50 লক্ষ ডোজের লটারিজ, অর্থাৎ আমরা কোয়ালিটির দিক থেকে যে ভ্যাকসিনটি এটি হচ্ছে উপযুক্ত ব্যবহারের জন্য আমরা উপযুক্ততা সার্টিফিকেট আমরা দিই। কুমিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশের টিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যে আগামীকালকের যে মূল প্রোগ্রাম সেটার জন্য আমাদের প্রস্তুতিটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে আমাদের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে টিকা প্রয়োগের প্রাথমিক ড্রাই রান করা হয়। ড্রাই রান পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে তিনি জানান 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে গণটিকাদান কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। সেই উদ্বোধনের মাধ্যমে আগামীকাল থেকে সারা দেশে টিকার কর্মসূচি শুরু হয়ে যাবে। আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসবে ফেব্রুয়ারিতে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস নেওয়া হবে। এদিকে যত দ্রুত সম্ভব এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ সংক্রান্ত সংশোধিত আইনের গেজেটও প্রকাশ করা হয়েছে। এদিকে আগামী মার্চের শুরুতে পরীক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। করোনা মহামারীর কারণে 17 মার্চ থেকে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষাও সরকার পরিবর্তন আনে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্কুল কলেজ খোলা নিয়ে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানান প্রতিদিন ক্লাস না নিয়ে একদিন এক শ্রেণী ক্লাস নেওয়া হবে। আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি। এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দিই। আমাদের যেহেতু আবাসন সংকট আছে সেই কারণে আমরা ধরেন ক্লাস 5 একদিন, ক্লাস 3, 4 একদিন, 1, 2 একদিন, এইভাবে পর্যায়ক্রমে আমরা করতে চাচ্ছি। তবে বেসরকারি কিন্ডারগার্টেনগুলোর খোলার বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সরকারি স্কুল, আমাদের বেসরকারি স্কুল নিয়ে আমরা চিন্তা করি। তারা চলবে কি চলবে না এটা তাদের ব্যাপার। আমাদের এরকম কিন্ডারগার্টেনের প্রতি আমরা। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে এ সংক্রান্ত সংশোধনী আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দ্রুত সময়ের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেওয়া হবে বলে নিউজ 25কে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। গেজেট হয়ে গেছে, এখন আবার আমাদের মন্ত্রণালয় থেকে ওই গেজেট আলোক একটা নির্দেশনা আসবে, তারপরে আমরা দ্রুততম সময় যতটা দ্রুতত করা যায় আর কি রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। এটার জন্য আমরা এক্সাক্ট ডেটটা বলতে পারবো, কারণ যে কোনো সময় রেজাল্ট পাওয়ার জন্য মেসেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের ফলের অপেক্ষায় দেশের 14.14 লাখ শিক্ষার্থী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন শিক্ষাবিদরাও। তাদের মতে শিক্ষার ক্ষতি আরও বাড়লে ভবিষ্যতে তা সামলানো কঠিন হবে। তবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয় অবশ্যই গুরুত্বের সাথে পর্যবেক্ষণে রাখতে হবে। আরও জানাচ্ছেন সজল দাস। স্থবির শিক্ষা খাত কিছুটা সরব। শিক্ষা প্রতিষ্ঠান চালুর প্রস্তুতি নিতে স্কুল কলেজে পৌঁছেছে সরকারি নির্দেশনা। এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা। বাস্তবতার নিরিখে বলতে পারি যে এই সিদ্ধান্তটা তুলনামূলকভাবে যৌক্তিক। এই সিদ্ধান্তটা প্র্যাগমেটিক, অতএব এই প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলছেন তারা। স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলা হবে, ক্লাস শুরুর পরিকল্পনা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এই প্রস্তুতিমূলক কিছু কর্মকাণ্ড শেষ করতে হবে। ডাবল শিফট চালু করতে হবে। একই ক্লাসের অর্ধেক ছাত্র সকালে শিফটে আসবে, বাকি অর্ধেক বিকালের শিফটে আসবে। তো এইভাবে স্কুল কলেজ খোলার ব্যবস্থা করতে হবে। বলছেন বৈশ্বিক সংকটের এই প্রেক্ষাপটে কোনো সিদ্ধান্তই শতভাগ সঠিক হবে না, তবে পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন সংকট অনেকটাই কমাতে পারে। যতটা ক্ষতি হয়েছে এটা যাতে আর না বাড়ে, এই জন্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। কার্যক্রম চালাতে গিয়ে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখার দায়িত্ব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের। আমি তো আশা করি যে শিক্ষকরা নিজেরাই নিজেদেরকে দেখবেন, নজরদারি করবেন। গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত। মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনে দেশটির 72তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। অনুমতি পেলে বাংলাদেশে বায়োটেক ভ্যাকসিন ট্রায়ালের পাশাপাশি চুক্তি অনুযায়ী দ্রুততম সময়ে ভ্যাকসিন সরবরাহের কথাও জানান ভারতীয় হাইকমিশনার। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকায় যথাযথ মর্যাদায় উদযাপিত হল 72তম ভারতীয় প্রজাতন্ত্র দিবস। মঙ্গলবার সকালে ভারতীয় হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশটির জাতীয় পতাকা উত্তোলন শেষে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান দোরাইস্বামী।
each and every one of you and your families. আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাই কমিশনার বলেন, দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারবদ্ধ ভারত। অনুমতি পেলে বাংলাদেশে বায়োটেকের ভ্যাকসিন ট্রায়াল দিতে চায় তার দেশ। Bharat Biotech vaccine is also here for trials in Bangladesh, and we await clearances from your government to allow us for trials first. Okay. Because that one we said we will do trials in Bangladesh on the basis of the data, then regulatory approval, then we'll see. এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, যত দ্রুত সম্ভব ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত। We really want to turn out tourist visas at the earliest. As soon as the health situation stabilizes, once now people have more confidence with vaccinations in India, in Bangladesh, elsewhere, we would really like to start tourist visas. Nobody more than me. নিজ দেশের জনগণের পাশাপাশি প্রতিবেশীদেরও ইমিউনিটি বাড়াতে ভারত সরকার বিভিন্ন দেশে ভ্যাকসিন সরবরাহ করছে বলেন হাই কমিশনার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এমপি পাপুলের সম্পদের হিসাব চেয়ে কুয়েতের কারাগারে পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চিঠি। পাপুল কুয়েতের কারাগারে থাকায় তার সম্পদের বিবরণ চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় দুদক। গেল 11 নভেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন বাদী হয়ে 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 148 কোটি টাকা পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 26 ফেব্রুয়ারি পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। রাজধানীর মেরুলবাড্ডা থেকে বিপুল অর্থ, অস্ত্র, মদ সহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে 2 মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অস্ত্র ও মাদক আইনের মামলায় 2টি তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। মহানগর হাকিম শাহিনুল ইসলাম মাদক মামলার অভিযোগপত্রে স্বাক্ষর করেন, আর অস্ত্র মামলার অভিযোগপত্র স্বাক্ষর করেন মহানগর হাকিম মামুনুর রশিদ। গেল বছরের 21 নভেম্বর মেরুলবাড্ডার বাড়ি থেকে মনিরকে গ্রেফতার করে র্যাব। সততা, সত্যনিষ্ঠতা ও মানবিকতার কারণে সংবিধান ও আইন আদালত বিশেষজ্ঞ সাংবাদিক মিজানুর রহমান খান মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। মুক্তিযুদ্ধের সময় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানান অজানা তথ্য তার অনুসন্ধানের মাধ্যমে উঠে এসেছে। তার চলে যাওয়া দল মত নির্বিশেষে সবাইকে কাঁদিয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণ সভায় তার সহকর্মী ও সুহৃদ বন্ধুরা এসব কথা বলেন। ডিআরইউ এর সভাপতি মোরসালিন নোমানির সভাপতিত্বে ও মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকবৃন্দ তাকে স্মরণ করেন। প্রায় 1.5 মাস করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে গত 11 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মিজানুর রহমান খান। ব্যবসার সুযোগ সুবিধা নিশ্চিত করে কর আদায়ও বাড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বলেন, রাজস্ব আদায় কম হলে বাজেট ঘাটতি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত কাস্টমস দিবসের অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, কর আদায় বাড়াতে কঠিন এই সময়েও ব্যবসায়ীদের সহায়তা করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের প্রণোদিত হয়ে রাজস্ব বোর্ডকে সহায়তার আহ্বান জানান। এ সময় ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআই সভাপতি বলেন, অপ্রাতিষ্ঠানিক লেনদেন কমানো গেলে কর আদায় বাড়বে। বেশিরভাগ পুজোরাপত্তি তাদের অভিযোগ এনবিআর নিয়ে। যদি এনবিআর যদি কোনো ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এগোতে হয়, তাহলে ব্যবসায়ীদেরকেও এনবিআরকে সাপোর্ট দেওয়ার জন্য এগোতে হবে। করোনায় কাজ হারিয়ে দারিদ্র্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের হিসেব বলছে, বর্তমানে দারিদ্র্যের হার বেড়ে হয়েছে 42%, যা শহরের তুলনায় গ্রামে এই হার বেশি। পরিকল্পনামন্ত্রী বলছেন, কর্মসংস্থান তৈরি হলে দারিদ্র্য নিরসন সম্ভব। এজন্য প্রতি বছর প্রায় 23 লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সুলতান আহমেদের রিপোর্ট। মূল দারিদ্র্য, অতি দারিদ্র
সমান্তরালভাবে আরো কমবে। সরকারের পক্ষ থেকে দারিদ্র্যের সবশেষ হিসেব তুলে ধরা হয় 2019 সালের ডিসেম্বরে। সেই সময়ে পরিকল্পনা মন্ত্রী জানান দারিদ্র্যের হার নেমে এসেছে 20%। পাশাপাশি 8%-এর উপর জিডিপি প্রবৃদ্ধি। মাথাপিছু আয় নিয়ে যখন নীতি নির্ধারকরা উৎফুল্ল, ঠিক তখনই মহামারী করোনা পাল্টে দেয় সব হিসেব নিকেশ। সম্প্রতি দারিদ্র্যের হার নিয়ে সরকারে কোনো তথ্য প্রকাশিত না হলেও বেসরকারি গবেষণা সংস্থা সানেমের হিসেবে উঠে এসেছে আশঙ্কার চিত্র। বিবিএস এর হিসেবে দারিদ্র্যের হার 2016 সালে ছিল 24.3%, যা 2019-এ কিছুটা কমে দাঁড়ায় 20%। সানেমের হিসেবে সেই দারিদ্র্যের হার এখন 42%। গ্রামাঞ্চলে দারিদ্রতার হার বেশি বেড়েছে। অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক পুনরুদ্ধার হয়নি এবং যারা বিশেষ করে যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদের অনেকে দরিদ্র সীমার আরো নিচে চলে গেছে এবং যারা নতুন করে কিন্তু অনেকে দরিদ্র হয়েছে এবং বর্তমানে দরিদ্রতার হার আমরা দেখতে পাচ্ছি 42%-এর মতো। করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমে আসলেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনরুদ্ধার। আর এজন্য সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে কর্মসংস্থান বাড়ানোয়। আগামী 5 বছর 1,13,00,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদ পরিকল্পনা মন্ত্রীর। একটা সেক্টর তো বাইরে যাবে বললাম, যদিও এই মুহূর্তে এটা খুব একটা উজ্জ্বল নয়। দ্বিতীয় যেটা অভ্যন্তরীণ জায়গা, ধরুন 1,13,00,000-এর মধ্যে আমার ধারণা প্রায় 70-60 লাখ অভ্যন্তরেই সৃষ্টি হবে দেশের ভিতরে, 70-80 লাখ। কৃষিতে একটা বিশাল উল্লম্পন ঘটবে। নিম্ন আয় মানুষকে আমাদের নজরে রাখতে হবে সবসময় সরকারকে। উদ্যোক্তা তৈরিতেও সরকারের নজর রয়েছে বলে জানান এম এ মান্নান। এই যে ঢাকায় আমাদের ছেলেরা এখন মোটরসাইকেলে লোক নিয়ে ঘুরে বেড়ায় প্রতিদিন, অফ টাইমে, হাফ টাইমে, ফুল টাইমে, এগুলো আগে চিন্তা করতে পেরেছিলেন? এগুলো আমরা করছি। অর্ডার রেস্টুরেন্টগুলো মানুষ আসে কম, রান্না করে বেশ, বাড়ি বাড়ি মানুষ এখন অর্ডার দিয়ে খাবার নেয়। এছাড়া দারিদ্র্য নিরসনে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন বলেও মত দেন পরিকল্পনা মন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন এবং প্রাইম ব্যাংক বাংলাদেশের এসএমই খাতে সহায়তার জন্য $15 মিলিয়ন মুরাবাহা ফিন্যান্সিং সুবিধা স্বাক্ষর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের সদস্য আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন ব্যাংকের বেসরকারি খাতের আন্তঃসীমান্ত আমদানি লেনদেনের সুবিধার্থে প্রাইম ব্যাংক লিমিটেডের সাথে বাংলাদেশকে ব্যবসায় বিশেষত এসএমই খাতে $15 মিলিয়ন মুরাবাহা ফিন্যান্সিং সুবিধা অনুমোদন করেছে। এই চুক্তি আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন ব্যাংকের পক্ষে প্রধান নির্বাহী হানি সালেমে সানবল ও প্রাইম ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত এমডি ফয়সাল রহমান স্বাক্ষর করেন। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ভারত। রাজমার্গে প্রথা মেনেই অনুষ্ঠিত প্যারেডে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সশস্ত্র বাহিনীর ৩ উইংয়ের প্রধান। এদিকে কৃষকদের বিক্ষোভ ও ট্রাক্টর মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দিল্লি পরিণত হয়েছে রণক্ষেত্রে। এ সময় অন্তত 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। চন্দ্রানী ডেস্ক রিপোর্ট। এভাবেই পুলিশ কৃষকের সংঘর্ষে লাঠিচার্জ, কাঁদানি গ্যাসে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী দিল্লি। ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে যখন রাষ্ট্রীয় কুচকাওয়াজ চলছিল তখন ব্যারিকেড ভেঙে ট্রাক্টর নিয়ে রাজপথ দখল নেয় কৃষকের মিছিল। লালকেল্লার মাথায় কৃষক আন্দোলনের পতাকা ওড়ায়। এই সময় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। কৃষকদের বিক্ষোভের জেরে দিল্লিতে বেশ কয়েকটি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ছিলেন দিল্লি পুলিশ কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এদিকে করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মঙ্গলবার ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ভারত সরকার। অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং 3 বাহিনীর প্রধান সহ আরও অনেকে। প্রজাতন্ত্র দিবসে ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিল্লি গেটে অনুষ্ঠিত হয় বিশাল কুচকাওয়াজ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
এদিকে ভারতে উদযাপিত ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এবার অংশ নিয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের একটি দল। লেফটেন্যান্ট কর্নেল আবু শাহনুর শাওন বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে এই যৌথ কুচকাওয়াজ দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেবে। Lieutenant Farhan Ishraq and Flight Lieutenant Benazir Ahmed. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সোমবার নিজের নতুন অফিস চালু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে থেকেই সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পরিচালনার পাশাপাশি তার প্রশাসনের এজেন্ডা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। সোমবার এক বিবৃতিতে ট্রাম্পের নতুন দপ্তরের বিস্তারিত কর্মসূচির বর্ণনা দেওয়া হয়েছে। একই দিনে তার অভিশংসনের বিচার শুরু করতে প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবিলম্বে নাভালনিকে মুক্তি দিতে পুতিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। রাশিয়ায় বিক্ষোভকারীদের ধরপাকড়ের ঘটনায় নিন্দা জানিয়েছে মস্কোবাসীরা। তবে কোনো কিছুতেই কর্ণপাত না করে বিক্ষোভকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিবিড় ডেস্ক রিপোর্ট। বিরোধী নেতাকে আটকের ব্যাপারে মন্তব্য করায় রোববার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ করেছিল রুশ সরকার। আর তার একদিনের মাথায় পুনরায় এ ঘটনা নিয়ে মন্তব্য করল ওয়াশিংটন। সোমবার নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাশাপাশি রাশিয়ার সাথে নতুন পারমাণবিক অস্ত্র চুক্তির সময়সীমা বাড়ানোর ব্যাপারেও ইচ্ছা প্রকাশ করেন। পরস্পরের স্বার্থে নতুন START চুক্তির মতো বিষয়ে একসাথে কাজ করতে পারি আমরা। তবে আমরা তাদের ব্যবহারে খুবই চিন্তিত, হোক সেটা নাভালনির বিষয় বা তাদের সাইবার হ্যাকিং এর ব্যাপারে। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন বলে সোমবার জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। সোমবার নাভালনি ও তার শান্তিপূর্ণ সমর্থকদের অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। অন্যথায় ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের বিরুদ্ধে ধাপে ধাপে পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। রুশ বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করছে মস্কোর বাসিন্দারাও। তবে নাভালনির মুক্তির দাবিতে চলমান বিক্ষোভকে অবৈধ ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিরোধী নেতার সমর্থক বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই টেস্টের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একদিকে ওয়ানডের সাফল্য ধরে রাখতে মুখিয়ে আছে বাংলাদেশ, তো অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ফিল সিমন্সের দল। এদিকে 29 জানুয়ারি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার নেটে ঘাম ঝরিয়েছে বিসিবি একাদশ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ওয়ানডের সফল মিশন শেষে সময়টা এখন টেস্টের সাদা পোশাককে রঙিন করার। সে লক্ষ্যে জয়ের সুবাস থাকতেই চট্টগ্রামে শুরু হয়ে গেল টাইগারদের টেস্ট প্রস্তুতি। পরিসংখ্যান বলছে ওয়ানডেতে লাল সবুজরা যতটা এগিয়ে, টেস্টে পিছিয়ে ঠিক ততটাই। গেল 2 বছরে 7 ম্যাচে 6টাতেই হার বাংলাদেশের। এর মধ্যে 5 ম্যাচে তো ইনিংস ব্যবধানে হারতে হয়েছে সাকিব তামিমদের। তাই এই ফরম্যাটে বাংলাদেশের চিন্তার জায়গাও আছে অনেক। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল যেমনই হোক, টেস্ট দল মোটেও হেলাফেলার নয়। ক্রেগ ব্র্যাথওয়েট, জার্মিন ব্ল্যাকউড, কেমার রোজ, শ্যানন গ্যাব্রিয়েলদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন এই দলে। তাই নিজেদের খুব বেশি এগিয়ে রাখার সুযোগ নেই টাইগারদের। এদিকে টেস্ট ম্যাচের আগে 29 জানুয়ারি 3 দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ। সকাল থেকেই তাই শিষ্যদের নিয়ে সাগরিকায় গা গরম করেছেন হেড কোচ দীপু রায় চৌধুরী। শরীফুল, আকবর, হৃদয় আর নাইমরা বেশ সিরিয়াস, প্রস্তুতিতেই ক্যারিবীয়দের মনোবল ভেঙে দিতে। হাতের ইনজুরি কাটিয়ে মুমিনুলের এমন সাবলীল ব্যাটিং দলের জন্য বেশ স্বস্তিদায়ক। তবে এটাও ঠিক, টেস্টে এখনো নিজেদের সামর্থ্যে পুরোটা দিতে পারেনি বাংলাদেশ। তাই প্রথম ম্যাচের 8 দিন বাকি থাকতেই স্কোয়াড নিয়ে অনুশীলনে কোচ ডোমিঙ্গো। শুধু বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে খেলা ক্রিকেটারদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। দর্শক, শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। দৃষ্টিতে চট্টগ্রাম সিটি, রাত পোহালেই নগরপিতা নির্বাচনের ভোট, 400-র বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার আশ্বাস ইসির। বন্দরনগরের গলার কাটা জলাবদ্ধতা এবারও নিরসনের আশায় ভোটাররা, প্রতিশ্রুতি বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, থানার ওসি সহ 15 পুলিশ সদস্য, 2 সাংবাদিক আহত। রাজশাহী রাজনীতিতে ত্রিপক্ষীয় দ্বন্দ্ব, মুখোমুখি মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান ও এক এমপি, বিষোদ্গার করছেন প্রকাশ্যেই। দেশে কাল থেকে শুরু টিকাদান, প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল, 7 ফেব্রুয়ারি থেকে গণপ্রয়োগ, চুক্তির সব ভ্যাকসিন দ্রুত পাঠাবে ভারত। ফেব্রুয়ারি শুরুতে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, যৌক্তিক মনে করেন শিক্ষাবিদরা। এইচএসসি অটো পাস সংশোধিত আইনের গেজেট প্রকাশ। এবং ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ব্যাপক বিক্ষোভ, দিল্লির লালকেল্লা রণক্ষেত্র, নিহত 1, পুলিশ সহ আহত অনেক, যোগাযোগ ব্যাহত। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পুরো সময়ের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।